ইকরার কোমর বরাবর অনেকের ধরে রাখা হাতটা এ পর্যায়ে বেপরোয়া গতিতে ছুটছে। স্পর্শে সর্বাঙ্গ কেমন শিশি করছে মির্জার। মির্জাকে খানিক মুচড়াতে মুচড়াতে বলে উঠছে, কি করছেন? ছাড়ুন। বিয়ে করেছে কি ছাড়ার জন্য? ইকরা ফুস করে নিঃশ্বাস ফেল। চোখ দুটো বুজে নিয়ে নিঃশ্বাস ফেলতে লাগলো ক্ষণ ক্ষণ। অনেকের স্থির দৃষ্টি মেজার লজ্জালু মুখপানে নিবদ্ধ। তার কাঁপছে হঠাৎ, মনের কোণে জেগেছে বুকে। কাছে টানার অদম্য ইচ্ছা, তবুও সে নিজেকে সামলায়। মেয়েটাকে সোজা করে নিজের সামনে দাঁড় করিয়ে হাত রাখলো মেয়েটার কাঁধে। সুতির নরম বস্ত্রখানা ধীরে ধীরে মেয়েটার মসৃণ কাঁধে বেয়ে নেমেছে। ছেলেটার আঙুলের শীতল স্পর্শ উষ্ণ গায়ে লেপটে যেতে কেঁপে উঠছে ইকরা। বুকটার ভাঁজে ধরাস করে শব্দ। পা দুটো এক মুহূর্তে কেমন অসাড় ঠেকছে। ওদিকে অনেকের অবস্থা বেগতিক। মির্জাকে এভাবে দেখে তার বুকের হাল হয়েছে করুণ। গলায় নেমেছে অদ্ভুত শুষ্কতা, অধর হয়েছে শুষ্ক। সে আর কিছু ভাবতেই পারল না। তৎক্ষণাৎ ইকরার কোমর খামচে মুখ ডুবালো মেয়েটার উন্মুক্ত বক্ষে। ইকরা কাঁপছে। এবার চোখ বুজে অস্থির কঞ্চ ফুরে অস্ফুটে বেরিয়ে আসে মৃদু শীতকার ধ্বনি। অনেক বেপরোয়া হলো আরেক ধাপ। মেজার উন্মুক্ত পিছে ক্রমান্বয়ে বেপরোয়া হাতের স্পর্শ এঁকে নাক ঘষল বক্ষে। ইকরা তৎক্ষণাৎ খামচেই ধরে অনেকের ঘাড়, নখ দাবালো ইচ্ছে মতন। অনেকের আর ধৈর্যই কুলোয়নি। সে তৎক্ষণাৎ মেয়েটাকে একটানে বসিয়ে দিল নিজের কোলে। মেজার কোমর চেপে নাক ডুবালো ইকরার ফর্সা কোমল গ্রীবা দেশে। দাঁতের মৃদু পরশে জুড়িয়ে দিচ্ছে জায়গাটা। ওদিকে ইকরা কেবল মুখ বুজে সইছে ছেলের উন্মাদনা। অনেক এবার মুখ উঁচায়, নেশালো চোখে তাকা ইকরার মুখপানে মাদকীয় কণ্ঠে অস্থির হয়ে বলে, জান, চলো না, জাস্ট একবার। ইকরা আড়ষ্ট হলো লজ্জায়। তা স্পষ্ট তার মুখ হবে। সে তৎক্ষণাৎ মুখ লুকায় অনেকের কাঁধে। অনেক আর উত্তর শোনার অপেক্ষায় রইল না। মেয়েটাকে নিজের কোলে চেপে নিয়ে গেল বিছানার কাছে। সযত্নে তাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজ উদ্যোগে হলো গা থেকে পাঞ্জাবি খুলতে। ইকরা আড়ষ্ট নয়নে চাইল একবার। সুদর্শন যুবক ধীরে ধীরে উন্মুক্ত অর্ধ উন্মুক্ত হচ্ছে। লোভহীন পেঁচানো দেহখানা হালকা নড়ে চড়ে কি সুন্দরী ফুটে উঠেছে। এদিকে ইকরাকে এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসলো অনেক। মেয়েটার উপর ঝুঁকে আসতে আসতে দুষ্টু কঞ্চে বলল, দেখা দেখি সময় শেষ মেয়ে, এবার কাজকর্ম করার পালা। লাজুক হাসলো ইকরা। অনেকের বাড়িয়ে রাখা গোলাপি অদর জোড়ায় নিচ থেকে ছোট জুবালো আলগোছে। অনেকও কেমন দু হাতে জড়িয়ে ধরলো মির্জাকে। আসলে সে টানতে লাগলো উচ্চপদ। দাঁতের মৃদু ঘর্ষণে বারে বারে থেমে যাচ্ছে ইকরা। ওদিকে থামার কোনো নাম নেই অনেকের। মেয়েটাতে ডুবতে ডুবতে এসে হারাচ্ছে নিজেকে। রুমের বাইরে সতর্ক চোখে উকি ঝুঁকি দিচ্ছে অরিন। চেক করছে আশেপাশে রৌদ্রকে কোথাও দেখা যায় কিনা। দিকের সতর্ক দৃষ্টি ওইদিকে এদিক ফেলে কোথাও রৌদ্রকে না দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে অরিন। ধীরে সুস্থে গায়ের ভারী লেহেঙ্গার দুপাশে অংশ চেপে ধরে ঘর থেকে বেরোলো। গায়ে জড়িয়েছে ল্যাভেন্ডার কালারের ভারী কাজের লেহেঙ্গা। গলায় কানে ডায়মন্ডের সিম্পল অর্নামেন্টস, হাতে ডায়মন্ডের চুড়ি, নুট মেকআপে সেজেছে মেচা। দেখতে যে কি মিশিয়ে রাখছে আজ। অরিন ধীরে ধীরে পা চালা সিঁড়ির দিকে। ভালো ভালো রোদ্রের সামনে না পড়লে হয়। এদিকে করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে গম্ভীর মুখে চেয়ে আছে রৌদ্র। দেখছে মেয়েটার কর্মকাণ্ড। মেয়েটার বুঝি খুব শখ হয়েছে লুকোনো। থাক, ব্যাপার না। রৌদ্র কাঁধ উঁচিয়ে হাঁটা ধরে। তখনই মেয়েটা চলে গিয়েছে বাড়ির বাইরে। চারটে গাড়ি পরপর থামানো বাড়ির বাইরে। বাড়ির সকল সদস্য একে একে গাড়িতে গিয়ে বসেছেন। প্রথম দুটো গাড়ি ফুল। বাড়ির চার কর্তা এবং গৃহিণী গিয়ে বসেছেন সেগুলোতে। যেহেতু গাড়ি দুটো ইতিমধ্যে মানুষের পরিপূর্ণ, সেহেতু গাড়ি এবার স্টার্ট দেওয়ার পালা। প্রথম গাড়িটা ড্রাইভার চালালো, দ্বিতীয়টা চালাবেন তায়েব সাহেব। তিনি গাড়ি স্টার্ট দিতে গেলেই বাড়ির ড্রাইভওয়ে থেকে চেঁচিয়ে উঠে অরিন। হিল জুতোয় খুব একটা দৌড়াতে না পারলে হন হন করে এগিয়ে আসে গাড়ির নিকট। গো ধরে বলে, আমিও এই গাড়িতে যাব। অবাক হলেন সকলে। অরিন নাকি রৌদ্রকে ছেড়ে তাদের সঙ্গে যেতে চাইছে। এও কি তবে সত্যি? গাড়ির ফ্রন্ট সিটে বসে থাকা তাসিক সাহেব অবাক হলেন। কঞ্চে বলে উঠছেন, তুমি আমাদের সাথে যাবে মানে? তুমি না রোদের সাথে যাবে? অরিন দুধারে মাথা নাড়ে কপট আহ্লাদিক কঞ্চে বলে, না, অনেক দিন হয়েছে তোমাদের সাথে কোথাও যাই না। আজকে আমায় নেবে তোমাদের সাথে? ব্যাক সিটে বসে থাকা সাব্বির সাহেব খানিক গলা খাকারি দিয়েছেন। মেয়ের এহেন আহ্লাদি কণ্ঠে সে যে বারংবারই গলে পানি। তিনি তৎক্ষণাৎ গাড়ি থেকে বেরিয়ে আসেন। মেয়েকে আলতো করে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও উঠে বসলেন পরক্ষণেই। তারপর তায়েব সাহেবের উদ্দেশ্যে হাঁক ছেড়ে বললেন, গাড়ি স্টার্ট দিয়ে এবার।
অরিন্দম বেজায় খুশি, বাবার সাথে যাচ্ছে বলে নয়, উল্টো রৌদ্রকে কিছু একটা হলেও ঘোল খাওয়াতে পেরেছে তাই ভেবে যত আনন্দ তার। একে একে 4টে গাড়ি হর্ন তুলতে তুলতে এসে থামলো সুসজ্জিত বিয়ে বাড়ির সামনে। কিয়ৎক্ষণ বাদে গাড়ি থেকে নেমে আসেন এহসান বাড়ির সদস্যরা। তাদের দেখতে পেয়েই মোখলেস মিয়া দ্রুত কদমে এগিয়ে আসেন, চকচকে চোখে কবির সাহেবের কৃতজ্ঞতা জ্ঞাপন করে অভ্যর্থনা জানালেন সকলকে। ভীষণ সম্মানের সঙ্গে সকলকে আমন্ত্রণ জানালেন বাড়ির ভেতর। কবির সাহেব সহ বাকিরাও হাসি মুখে ঢুকলেন ভেতরে। আজপাকা দালান সামনে দিয়ে বড় একটা উঠোনের জায়গা, সেখানে ব্যাপক জাঁকজমক ভাবে প্যান্ডেল বেঁধে অতিথি আপ্যায়ন চলছে। কবির সাহেব হাসি মুখে এদিক ওদিক দৃষ্টি ফেলছেন। ঠিক তক্ষুনি তার নজর গিয়ে আটকালো অদূরে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে থাকা তৌসিফ মির্জার পানে। কবির সাহেব থেমে গেলেন হঠাৎ। পাশ থেকে সাব্বির সাহেবও থামলেন, ভাইয়ের দৃষ্টি অনুসরণ করে নিজেও তাকালেন সেদিকে। পর মুহূর্তে তৌসিফ মির্জাকে দেখে মুখ থেকে হাসিটা কেমন দপ করে নিভে গেল তার। তিনি থমথমে কণ্ঠে বললেন, উনি এখানে? কবির সাহেব মুখাব গম্ভীর করলেন, কোমরের পিছে 2 হাত বেঁধে বলতে লাগলেন, বোধহয় তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে, কেননা একটা সময় তো আমরা বিজনেস পার্টনার ছিলাম। পাশাপাশি গোল হয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন যুবক। তাদের মধ্যমণি আপাতত কোরিয়ান সুদর্শন সায়ন মুগ্ধ। বড় চাচার সাথে তিনিও এসেছেন বিয়ে বাড়িতে। তাকে দেখা মাত্রই বিয়ে বাড়িতে আসা ছেলে অতিথিগুলো কেমন জেঁকে ধরেছে ছেলেটাকে। আগ বাড়িয়ে সে কি আড্ডা জুড়িয়েছে সকলে। কেউ কেউ নিজেদের কৌতূহল মেটাতে ব্যস্ত। বুকের কাছে 2 হাত বেঁধে দাঁড়িয়ে আছে মুগ্ধ। বলিষ্ঠ দেহী যুবকের পেশিবহুল বাহুদয় ফুলে ফেপে উঠেছে শার্টের বাইরে দিয়েই। ফর্মাল একটা কালো রঙের শার্ট পরেছে, সঙ্গে পরেছে ঢিলেঢালা ক্যাজুয়াল ট্রাউজার। গলার কাছে 2-3টে বোতাম বরাবরের মতো হাঁ করে খুলে রাখা, তাতে স্পষ্ট দৃশ্যমান যুবকের ফর্সা বকের কিছুটা। শার্টের বোতামে লাগিয়ে রাখা রোদ চশমা। মুগ্ধ গম্ভীর মুখে কথা বলছে সকলের সঙ্গে। এরই মধ্যে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার ঠিক পেছনে চোখ পড়লো মুগ্ধর। সে তার পাশাপাশি দাঁড়িয়ে খিলখিল করে হাসছে যমজ 2টো মেয়ে, যাদের কাপড় হতে শুরু করে হেয়ারস্টাইল পর্যন্ত অবধি সবকিছু এক। মুগ্ধ তৎক্ষণাৎ তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার কান বরাবর হাত রেখে ছেলেটার মাথা সরল সামনে থেকে। সেটা কেমন হাঁ করে তাকিয়ে রইল মুগ্ধর পানে, অথচ মুগ্ধর ধ্যান অন্যদিকে। সে এবার শঙ্কিত চোখে তাকালো সামনে। আশ্চর্য, ও কি স্বপ্ন দেখছে নাকি? মুগ্ধ তৎক্ষণাৎ চোখ সরিয়ে অন্যত্র তাকায়। পরক্ষণে আবারও দৃষ্টি ঠেকায় মেয়ে দুটোর উপরে। না, এবারও দুজন। মুগ্ধ বিড়ম্বনায় নিজেই আওড়ালো। চাশমিশের টুইন সিস্টার আছে? সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো একে অপরের মুখ চাওয়াচাই করছে। এবার তাদের মধ্য থেকে একজন হুট করেই বলে উঠে, কে? বুঝিনি। মুগ্ধ প্রত্যুত্তর করলো না। তাদের কথার উচ্চ হনন করে হেঁটে গেল আহিমাহির দিকে। এদিকে বিয়ে বাড়ির 2-1জন অতিথির সাথে কথা বলছে আহিমাহি, মাঝে মধ্যে হাসছে খিলখিল করে। ঠিক তক্ষুনি মুগ্ধ এসে হাজির হলো ঝড় গতিতে। আহিমাহি দুজনে কেমন চমকে উঠে তার হঠাৎ আগমন দেখে। এদিকে পাশের মেয়েগুলো কেমন হাঁ করে তাকিয়ে আছে মুগ্ধর পানে, পারছে না চোখ দিয়ে গিলে খেতে ছেলেটাকে। মুগ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মাহির পানে। অদ্ভুত হলো সত্যি, পাশে একরকম দেখতে আহি দাঁড়িয়ে থাকলো। মুগ্ধর একমাত্র দৃষ্টি থমকে আছে মাহির দিকে। মাহি ঠোক গেল সামান্য। পাশ থেকে আহি তখন খ্যাক করে বলল, এই যে মিস্টার, হঠাৎ করে সামনে এসে দাঁড়ালেন কেন? আশেপাশে কি জায়গার অভাব পড়েছে? মুগ্ধর গায়েও লাগলো না আহির বাক্য। সে মাহির পানে শান্ত দৃষ্টি রেখে ভরাট কঞ্চে হঠাৎ বলল, তোমাকে চশমা ছাড়া খুব একটা বাজে লাগে না চাশমিশ? মাহি থমকায়। এক মুহূর্তের জন্য ঠোঁট ফাঁক করে কিছু নিঃশ্বাস ফেলে পর করে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল। পাশ থেকে আহির কি হলো কে জানে। সে মনে মনে ধরে নিল লোকটা বোধহয় মাহির বহু পরিচিত। সে এবার পাশে তাকায়। মায়ের কাছামাছি ভাব দেখে ভাবে মাইকে হয়তো ডিস্টার্ব করছে এ লোক। আহি তাৎক্ষণ ঠিকই বলল, এক্সকিউজ মি, ও কিন্তু মাহি নয়, আমি মাহি। ও আমার টুইন সিস্টার আহি। মুগ্ধ মাহির পানে ঠায় তাকিয়ে আহির কথা কর্ণ করে পৌঁছাতে সে কেমন হাসলো ঠোঁট পিছে। মাহির নামিয়ে রাখা মুখপানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভীষণ আত্মবিশ্বাসের সাথেই বলে উঠছে, পৃথিবীতে যদি এরকম দেখতে কোটি কোটি মাহিরা এসানো থাকে এবং তারা যদি কখনো একই সাথে একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তবু আমি কোনোরূপ দ্বিধাদ্বন্দ্ব ছাড়া সেই কোটি কোটি মেয়েদের ভিড় থেকে আমার চেনা চাশমিশকে খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। কেননা এই ভীত দূরের চোখ কেবল আমার চেনা চাশমিশেরই আছে, আর কারও নেই।
থমকায় আহি। হতভম্বে তাকিয়ে রইল যুবকের মানে আশ্চর্য, তার বোনকে নিয়ে এতটা কনফিডেন্স কেন এই ব্যক্তি? কেউ নেই, ঘর ভর্তি মানুষজন, চারিদিকে হই হলো। নতুন বউকে বাদ দিয়ে সবাই ভিড় জমিয়েছে এহসান বাড়ির মানুষজনদের দেখতে। ভাবা যায় কত বড় সড়ো মনের মানুষ হলে কর্মচারীর মেয়ের বিয়েতে সপরিবারে এসেছে দাওয়াত খেতে। অরিন সহ বাকিরাও সে কি আনন্দ নিয়ে কথা বলছে সবার সঙ্গে। ওদিকে নতুন বউ বসে আছে খাটের এক কোণে, সেও কি সুন্দর উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে এহসান বাড়ির মেয়েগুলোর দিকে। এদিকে হাতের মুঠো ফোনে লাগাতার কল দিয়ে যাচ্ছে রৌদ্র। না, এখনো কল ধরছে না মির্জা। রৌদ্র এবার বেজায় বিরক্ত হলো, তাতে দাঁত চেপে নিজের উপরে পড়া রাগটা কোনো মতে সামলাতেই লাগলো। স্টেজে ভর্তি মানুষের সামনে কবির সাহেব সকলের সঙ্গে ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছে। রৌদ্র জোরপূর্বক হাসি টেনে সকলের সঙ্গে পরিচিত হচ্ছে, তবে মেজাজ এখনো তার সপ্তম আসমানে। মেয়েটার এক পা সামনে পুরো কাজ, তখন দেখাবে কত দানে কত চাল। রৌদ্র সময় নিয়ে স্টেজ থেকে নামলো, সামনে বিছিয়ে রাখা টেবিলের একখানা চেয়ারে বসে ফোনটা বের করে আনলো হাতে। দ্রুত টাইপ করে মেসেজ লিখে পাঠালো মেয়েটার ফোনে। এবার যদি মেসেজটা একটু দেখে আর কি। পানি ভর্তি স্বচ্ছ কাচের গ্লাসে মাছের চুমুক বসিয়েছে অরিন। এতক্ষণে বেশ কয়েকবার ফোন বাজলেও তুলনি সে, কেন সে তো জানে কে ফোন দিচ্ছে। ছেলেটাকে এবার জব্দ করতে না পারলে আর কবে করবে সে? অরিন পানি খেতে খেতে ফোনের স্ক্রিন অন করলো। নোটিফিকেশনে আসা মেসেজটা ওপেন করতে মুখ ভর্তি পানি ছিটকে পড়লো মেঝেতে। ভাগ্যিস সামনে কেউ ছিল না, নাহলে নির্ঘাত কেলেঙ্কারি হইতো। মেসেজ থেকে রৌদ্র লিখেছে, যথাসম্ভব দূরে দূরে থাকবো, কেননা আজকে যদি ভুলক্রমেও একবার তোকে আমার হাতের কাছে পাই, দেন আই সোয়ার হানি, আজ সারা রাত তোর কণ্ঠে শুধু আমার নামে চিৎকার থাকবে। অ্যান্ড আই মিন ইট, সো বি প্রিপেয়ার টু ফেস আ ব্যাড বয়। নাক মুখে উঠে যাচ্ছে যাই তাই অবস্থা অরিনের। রোদের অমন ধমকা ধমকিতেও বুক কাঁপছে তার। সে তৎক্ষণাৎ মাথায় হাত ঠেকিয়ে বসলো, চিন্তায় বিভোর হয়ে ভাবতে লাগলো ডাক্তার সাহেবকে জব্দ করতে গিয়ে নিজেই না জব্দ হয়ে যায় সে। খাবার দাবারের পর্যায়ে শেষ, যে যার মতো ব্যস্ত এখন। অরিন রোদ্রের ভয়ে পুরোটা সময় জুড়ে মা চাচিদের আশেপাশে রয়েছে। স্টেজের সামনে বিছিয়ে রাখা ছোট ছোট চেয়ারে আপাতত সকলে বিশ্রাম নিচ্ছে। অরিনের বাম পাশে বসে আছে ইকরা, মেয়েটার হাতে গ্লাস ভর্তি মোজো। ধীরে ধীরে চুমুক বসাচ্ছে সেথায়। এরই মধ্যে তাদের পাশ কাটিয়ে হুড়মুড় করে দৌড়ে গেল পুতুল। ছেলেটার হাত লেগে ইকরার হাতে থেকে মোজোটা তৎক্ষণাৎ ছিটকে পড়লো অরিন শুদ্ধ ইকরার গায়ে। ঘটনার আকস্মিকতায় বেচারা পুতুল দাঁড়িয়ে গেল হুট করে, অপরাধী সুরে বলে উঠছে, সরি বৌমনি, আমি আসলে খেয়াল করিনি। ইটস ওকে পুতুল। পুতুল অপরাধীর চোখে ছায় তাকিয়ে। এদিকে ইকরাও একাধারে সরি বলে যাচ্ছে অরিনকে। অরিন আবারও বজ্র ভালো মেয়ে, আদরের ভাবির এহেন কৃতকর্মে মজেও রাগ না করে উল্টো নরম কণ্ঠে বলল, আরে না, তুমি তো আর ইচ্ছে করে করনি, সো সরি বলতে হবে না, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। কষ্ট বলে অরিন পা বাড়ালো ওয়াশরুমের দিকে। বড়সড় ওয়াশরুমের বেসিন কাউন্টারে সামনে এসে ধীরে ধীরে গা ছাড়তে লাগলো মির্জা। হাতের বার্স ব্যাগে থেকে দুই একটা টিস্যু বের করে লেহেঙ্গার উপর থেকে যা পারছে মুছছে সে। আহারে কত শখের লেহেঙ্গাটা তার, মোজো পরে একেবারে নষ্টই হয়ে গেল। জামার শোকে অরিনের মুখটা কেমন এইটুকুনি হয়ে গেল। মেয়েটার উদাস মুখে জামা ঝাড়তে ব্যস্ত। ঠিক এমন সময় দরজার কাছ থেকে ভেসে আসে তার অতি পরিচিত গম্ভীর পুরুষের দুষ্ট কণ্ঠ। ভরকায় অরিন তড়িৎ ঘাড় পাকিয়ে পাশে তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজার সাথে রৌদ্র কেমন গা ঘেঁষে দাঁড়িয়েছে। পরনে ল্যাভেন্ডার রঙা পাঞ্জাবিটায় বরাবরের ন্যায় নজর করে ঠেকছে সুদর্শন যুবককে। মাথা ভর্তি লম্বা চুলগুলো জেল দিয়ে স্পাইক করে রাখা, তার ছোচই করে ঝুলছে স্পষ্ট দুষ্ট হাসি। রৌদ্র সময় নিয়ে সটান হয়ে দাঁড়ায়, ছোট বাঁকা হাসি ঝুলিয়ে এগিয়ে আসে মির্জার নিকট। অরিন খাবড়ে গিয়ে দুকদম পিছিয়ে যায়। ক্ষণে ক্ষণে শেষ করে ঠোক গিলে আমতা আমতা করে করছে মির্জা, অথচ রৌদ্র সেদিকে ফিটকে ফিন কদম বাড়াচ্ছে নিজ আঙ্গিকে। অরিন পেছাতে পেছাতে এক পর্যায়ে তার পিঠ আটকালো দেয়ালের সাথে। আর তো যাবার জায়গা নেই। রৌদ্র এবার ঠোঁট কামড়ে হাসল, এগিয়ে এসে মির্জাকে আটকালো নিজের দু হাতের মাঝে। দেয়ালের দুপাশে হাত রেখে অরিনের দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে, অতঃপর ভীষণ শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, বলেছিলাম না দূরে দূরে থাকতে, এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে পাখি?
শুকনো ঠোক গিল অরিন। চোখ তুলে রৌদ্র পানে তাকাতে বাঁকা চোখ টিপল রৌদ্র। অতঃপর কোনরূপ কাল বিলম্ব না করে অরিনকে এক ঝটকায় তুলে নিল কাঁধে। অরিন হতভম্ব, কণ্ঠে স্বর নেই তার। ওদিকে রৌদ্র কেমন দুষ্ট কণ্ঠে বলছে, চলো হানি, আজকে স্পেশাল ট্রিটমেন্ট আছে তোমার জন্য। অ্যান্ড আই এম ড্যাম শিওর তুমি আজ ভীষণ স্যাটিসফাইড হবে। উফ, আই ওয়াজ eagerly ওয়েটিং ফর দিস মোমেন্ট। স্টেজ ভর্তি মানুষজন, আশেপাশের কোলাহল কম নয় কিন্তু এরই মধ্যে সকলে ভিড় ছেলে মেয়েটাকে কাঁধে তুলে নিয়ে যাওয়াটা এক প্রকার বেয়াদবি বই কি। তবে অরিনের ডাক্তার সাহেব কি আর অত সব বেয়াদবি গায়ে মাখে? ছেলেটা ওয়াশরুম থেকে বেরিয়ে হনহনিয়ে পা বাড়লো ওইদিকে। ভয়ার্থ অরিন আশেপাশে একবার নজর বললো খানিক, তারপর কি মনে করে মিনমিনিয়ে বলল, নিচে নামান ডাক্তার সাহেব। কে শোনে কার কথা? রোজু মেয়েটার এহেন কথাকে এক প্রকার চুলোয় চড়িয়ে কেমন গট গট পায়ে ঠিকই হাঁটছে সামনের দিকে। অনেক বুক কাঁপছে এবার। সে তৎক্ষণাৎ নিজের উপস্থিত বুদ্ধিখানা কাজে লাগিয়ে কঞ্চে কেমন নমনীত ঠেলে বলে উঠছে, পুট মি ডাউন রৌদ্র। হঠাৎই পাদুকাখানা থমকালো রোজর। কপালে চামড়ায় বিদ্যমান ফাঁসটুকু আচমকা মিলে গেল অজানায়। ছোট্ট করে লেপটে গেল এক নিঃশব্দ বাঁকা হাসির রেশ। ধীরে সুস্থে অরিনকে কাঁধ থেকে নামায়। ছাড়া পেয়ে বেচারি অরিন কেমন ফুস করে নিঃশ্বাস ফেল। এরই মধ্যে রোজর ঘটে আরেক কাজ। তৎক্ষণাৎ এক হাতে মেয়েটার পাতলা কোমর আঁকড়ে ধরে দিল একটা হ্যাচকা টান। এদিকে ছেলেটার অমন হুটহাট টানের তাল সামলাতে না পেরে হকচকে উঠে অরিন। হ্যাচকা টানে এক প্রকার আসে পরে রৌদ্রর গায়ে। রৌদ্র মিটিমিটি হাসছে এবার। অরিনকে শক্ত করে দু হাতের বাঁধনে বেঁধে রেখে মুখ নামিয়ে আনলো অরিনের কান বরাবর। হিসিয়ে দুষ্টু হেসে বলে উঠছে, আজকে শতবার আমাকে থামানোর বিভিন্ন ট্রিক্স কাজে লাগালেও আমি আজকে থামছি না হানি। সো বাদ দাও এসব সো কল্ড ট্রিক্স। শুষ্ক ঠোক গেল অরিন। গায়ের পশম তার দাঁড়িয়ে গিয়েছে ইতিমধ্যে। রোজও সময় নিয়ে অরিনের কোমর ছাড়লো। সরু দৃষ্টিতে চাইলো মির্জা লাল চুকচুকে হয়ে আসা লাজুক মুখপানে। লজ্জা পেলে মির্জাকে কি যে সুন্দর লাগে। এইটা যদি অরিন একটিবার জানতো তবে হয়তো নিজে থেকে হাজারবার লজ্জায় পড়তে চাইতো। রোদ্র এক দৃষ্টিতে তাকিয়ে থেকে স্মিত হাসলো ধীরে ধীরে। এক হাত উঠিয়ে আনলো অরিনের ফোলা ফোলা জান গালের ওপর। সেথায় আলতো স্পর্শ একে দুষ্টু কঞ্চে বলল, কেউ কিছু জিজ্ঞেস করলে কিচ্ছু বলবি না কেমন? অরিন বোকার মতো তাকিয়ে রইল শুধু। হতবিহ্বলতার শুষ্ক অধৈর্যরা ঠোঁট দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে মাথা কাত করলো আলগোছে। রোজু বাঁকা হাসলো এবার। তৎক্ষণাৎ অরিনের হাতের কবজি চেপে ধরে হাঁটা ধুলো ঘটঘট পায়। উঠানে দাঁড়িয়ে আছেন কবির সাহেব। গম্ভীর মুখে একটু আটটু হাসি দিয়ে টুকটাক কথা বলছেন পরিচিতদের সাথে। তৌসিফ মির্জা বহুক্ষণ আগে কবির সাহেবকে এক ঝলক দেখতে পেয়ে প্রস্থান ঘটিয়েছে সঙ্গে সঙ্গে। মানুষের খাবার অবধি খায়নি তখন। এই নিয়ে মোখলেস মিয়ার আফসোসের শেষ নেই। বেচারা তো জানেন না তৌসিফ মির্জার হুটহাট চলে যাওয়ার কারণ। এদিকে অরিনকে টেনে নিয়ে যাচ্ছে রোজো। মির্জা কেমন ভয়ের চোটে চুপচাপ হাঁটছে ছেলেটার সাথে। প্রায় কিয়ৎক্ষণ বাদে রোজো উঠোন পেরিয়ে চলে যেতে সামনে পড়লেন কবির সাহেব। মাত্রই পরিচিতদের সাথে কথাবার্তার ইতি ঘটিয়ে পা বাড়িয়েছিলেন উল্টো দিকে। অমনি ছেলেকে দেখে থমকে দাঁড়ালেন তিনি। গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? রৌদ্র ভাবলেছেন ভঙ্গিতে স্থির হয়ে দাঁড়ালো। গলায় কোনোরূপ ফণিতা না ঢেলেই পড়ল, জরুরি ফাইল ঘাঁটতে। কবির সাহেবের শিথিল হৃদয়ের মাঝে ফাঁস পড়লো দুই একটা। তার মুখাবে স্পষ্ট ফুটে উঠেছে বোধগম্যহীনতা। মানুষটা গঞ্চে কেমন সন্দিগ্ধ ভাব চেনে বলল, জরুরি ফাইল? তাও আবার বিয়ে বাড়িতে এসে? এটা আবার কোন ফাইল? রোজ হাত উঠিয়ে ফ্রিকুচকায় নিজের বাবার অলক্ষ্যে বাঁকা হাসলো একটুখানি। পরক্ষণই সে হাসি ঠোঁটের কোণ থেকে মুছে নিয়ে গম্ভীর মুখে বলল, ভীষণ জরুরি ফাইল আব্বু, ও তুমি বুঝবে না। ছেলের কথায় পরপর কোমরের পিছে দু হাত বাঁধলেন কবির সাহেব। গম্ভীর মুখে ফের সন্ধিহান গলায় বলে উঠলেন, জরুরি ফাইল ঘাটতে হলে একা যাও। মেয়েটাকে তবে শুধু শুধু সঙ্গে করে নিয়ে যাচ্ছ কেন? রৌদ্র এবার গা ছাড়া ভাব ধরলো। এক হাতে অরিনের হাতের কবজি চেপে রেখে ভাবলেশীন ভঙ্গিতে বলতে লাগলো, আমার আবার বউ ছাড়া কোনো কাজ করতে ইচ্ছে করে না আব্বু। বুকটা কেমন খাঁ খাঁ করে বউ ছাড়া, তাই বউ নিয়ে যাচ্ছি। কেন, কোনো সমস্যা? শুরু হয়ে গেল ছেলেটার বউ বৃত্তান্ত। কবির সাহেব এ পর্যায়ে ফের অতিষ্ঠ হলেন।
কটমট দৃষ্টিতে তাকালেন ছেলের পানে। আশেপাশে না তাকে তড়িৎ খিচে নিচু কঞ্চে দিলেন এক ধমক, বললেন, যখন তখন বউ না করলে তোমার পেটের ভাত হজম হয় না? বেদব ছেলে, বউ কি পৃথিবীতে কেবল তোমারই আছে? রৌদ্র সুখকে ফির বাবার এহেন কথাগুলো কোনোরূপ তোয়াক্কা না করে দুধারে নিঃশব্দে মাথা নাড়ায়। সে পরক্ষণই বলে, না তো, বউ তো সবার থাকে, তবে কার কয়টা থাকে সেটা তো আর আমি জানি না। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল কবি সাহেবের জলতে মেজাজে ঘি ঢালতে। মানুষের দাঁত খিচে চেনা কিছু করবে তার আগে রোজ কেমন বাবাকে পাশ কাটিয়ে বইয়ের হাত ধরে হাঁটা ধরলো বাড়ির দিকে। এইদিকে পেছনের ঠায় দাঁড়িয়ে রইলেন কবি সাহেব। রাগী মানুষ, রাগে কেমন গজ গজ করছেন। ভাগ্যিস এটা ওনের বাড়ি, না হলে যে কি যে হতো। গাড়ি ছুটছে আপন গতিতে, ফ্রন্ট সিটে বসে নখ ফুটছে অরিন। করার মতো কিছু না পেয়ে এক আধবার আর চোখে দেখেছে রোদ্রকে। ওদিকে রোদ্রের চোখ মুখ বেচার শক্ত। সেটা কেমন এক দৃষ্টিতে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। অরিনের সাধ্যি হলো না সেটার সনে যেচে পড়ে কথা বলতে পারছে না, আবার দিয়ে বসে এক দুটো থমক। প্রায় আধ ঘন্টা পর গাড়ি এসে থামলো প্যান প্যাসিফিক হোটেলের সামনে। রোজ তড়িঘড়ি করে গাড়ি থেকে নামলো। ঘুরে এসে অরিনের সিটের দরজা খুলে দিয়ে গভীর মুখে বলল, গাড়ি থেকে নাম। অরিন নামছে না, উল্টো ঠায় বসে রইল বুকের কাছে হাত পেতে। রোজ সুকুচকায় মাথাটা সামান্য নামিয়ে এনে গম্ভীর মুখে বলে হচ্ছে, কি সমস্যা? কথা কানে যাচ্ছে না তোর? অরিন প্রক্ষেপে মাথা নুয়ে বসে আছে। এবার রৌদ্র দাঁত কিরমির করে ফের বলে উঠছে, গাড়ি থেকে নাম সানশাইন। নামবো না আমি, কি করবেন? রৌদ্র এবার শটান হয়ে দাঁড়ায়, দু হাতে বুকের কাছে বেঁধে কপালে ভাঁজ ফেলে কর্কশ গলায় বলে উঠছে, বেশি কিছু না, জাস্ট কাঁধে তুলে আছাড় মারবো একটা। অরিন ভরকায় তড়িৎ চোখ দুটো ছানা ফোনা করে তাকায় রৌদ্রের পানে। ওইদিকে রৌদ্রের ভাবখানা দেখো না, বুকের কাছে দু হাত বেঁধে মহাশয় কেমন দাঁড়িয়ে আছে নিজ আঙ্গিকে। প্রায় মিনিট খানিক পেরোতে দরজার বাঁধ ভাঙলো ডক্টর সাহেবের। সে তাৎক্ষণিক নিচু হয়ে মির্জাকে তুলে নিল পাঁচা কোলে। অরিন মোটেও নড়চড় করেনি। এবার নড়চড় করে থোড়াই ডাক্তার সাহেবের ধমক খাবে সে। অরিনকে কোলে নিয়ে হাঁটছে রৌদ্র। আশেপাশের উৎসুক জনতার কয়েক জোড়া উৎসুক দৃষ্টি আপাতত তাদের উপরে নিবদ্ধ, অথচ সেদিকে বিন্দুমাত্র পাত্তা নেই রৌদ্র। সে উল্টো মেয়েটাকে কোলে নিয়েই চলে গেল রিসেপশনে। আগে থেকে বুকিং করা রুমের কোড বলতে রিসেপশনে বসে থাকা নারী কর্মী মুচকে এসে রৌদ্রের হাতে রুমের চাবি এগিয়ে দিলেন। চাবি পেয়ে রৌদ্রকে আর পায়কে, সে তো তক্ষুনি হাঁটা ধরল লিফটের দিকে। পরপর চারটে লিফট রৌদ্রকে গিয়ে দাঁড়ালো একদম শেষেরটায়। মেয়েটাকে কোলে থেকে নামিয়ে দাঁড় করায় নিজের পাশে, তারপর হাত বাড়িয়ে ক্লোজ বাটন চাপতে কোথা থেকে যেন ছুটে এলেন এক বৃদ্ধা। এসেই ভেতরে ঢুকলেন। লিফট বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে তাকে দেখে রুদ্র যেন ভেজায় বিরক্ত। বৃদ্ধা কাঁপা কাঁপা হাত উঁচিয়ে 3 নম্বর বাটন চাপলেন। হাসি মুখে পেছনে ফিরে অরিনের পানে চাইলেন, অতঃপর জুড়ে বসলেন নিজের যত সব নাইক কথাবার্তা। অরিনটাও কেবল হু হাতেই উত্তর দিচ্ছে। পাশে থেকে রৌদ্র বিরক্তি নিয়ে তাকালেও পাত্তা দিচ্ছে না মেয়েটা। এরই মধ্যে 4 তলায় আসতে লিফটের দুয়ার খুলল। বৃদ্ধা সময় নিয়ে বেরোলেন লিফট থেকে। তিনি চলে যেতে রৌদ্র এগিয়ে এসে লিফটের চপ বাচনে চাপ দেয়। লিফটের দুয়ার আটকাতে ছেলেটা কেমন বাঁকা চোখে তাকায় অরিনের পারে। দুষ্টু হেসে হাত বাড়ি তাৎক্ষণাৎ চেপে ধরে লিফটের স্টপ বাচান। মুহূর্তে লিফট দাঁড়ালো মাঝপথে। এক মৃদু ঝাঁকুনিতে কেঁপে উঠছে অরিন। রৌদ্র এবার সময় নিল না একটুও। তৎক্ষণাৎ এগিয়ে এসে অরিনের ঘাড়ের পিছে আলতো করে হাত রেখে আলগোছে ঠোঁটে ঠোঁট ডুবালো মির্জা। নিজের উম্মা দিয়েও অধৈর্যরা কর্তৃত্ব চালাতে লাগলো মেয়েটা নরম উষ্ঠপুটের উপর। গভীর আশ্লিষ্ট চুমুতে প্রাণ জোড়াচ্ছে তার। ওদিকে তার অমন বেপরোয়া অধৈর্যরা মিলনে কাঁপছে অরিন। তালে তাল মিলাতে গিয়েও হারছে বারংবার। এতে রৌদ্রর কিছু যায় আসে না। সে এবং তার উষ্ঠপুট আপাতত ব্যস্ত তার প্রেয়সীর মাঝে। অদরে আসলে টান, দাঁতের মৃদু ঘর্ষণে চোখ মুদেছে অরিন। ওইদিকে রৌদ্রের হাত দুটো ব্যস্ত নিজেদের বেপরোয়া পাগলামিতে। তা যেন আর সইতেই পারছে না বেচারে। সে কেমন হুচ করে খামচে ধরলো রৌদ্রের মাথার পেছনের চুলগুলো। এহেন কাজে আরেকটু উন্মাদি বনে গেলেন প্রেমিক যুবক। প্রায় মিনিট 10 বেপরোয়া অদর কর্তৃত্ব চালানো শেষে রৌদ্র থামলো কিছুটা। ঘন ঘন নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে লিফটের অন বাটন চাপতে আবারও
চলতে শুরু করলো লিফট। এদিকে এখনো চোখ বুজে আছে অরিন। এই মুহূর্তে বুঝি লজ্জাটা ভর করেছে তার চোখের পাতায়। মেয়েটার বুকের ওপর দু হাত চেপে নিঃশ্বাস ফেলছে অনবরত। রৌদ্র দেখছে সবটা। মেয়েটার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অধৈর্যরা কামড়ে হাসলো একটুখানি। এরই মধ্যে লিফট থামলো তাদের কাঙ্ক্ষিত ফ্লোরে। রৌদ্র আর এক মুহূর্ত থামলো না। মেজার কবজি চেপে হাঁটা ধরলো গটগট পায়ে। সরু করিডোরে একদম শেষের রুমটা রৌদ্রের বুক করা। শেষ অবধি আসতে রৌদ্রের সময় লাগলো প্রায় মিনিট 3। রুমের কাছে এসে দরজার নবে আটকে রাখা সেন্সরের ওপর ক্লিকার চেপে ধরতে খুলে গেল দরজাটা। রৌদ্র ঠুকলো পরপরই, সাথে ধীর পা ফেলে পিছু পিছু এলো হরিণ। রুমে ঢুকতে হতবাক বনে গেল মেয়েটা। বড়সড় হানিমুন সুইটস সাজিয়ে রাখা, বেশ সেন্সুয়াল ভঙ্গিতে। পুরো ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে গোলাপের লাল চকচকে পাপড়ে। হতবাক অরিন ধীরে সুস্থে হাঁটছে। পেছন থেকে রৌদ্র যে কখন ঘরের দুয়ার আটকেছে সেই খবর কি আছে তার কাছে? অরিন যখন পুরো ঘরের সাজসজ্জা আবিষ্কারে ব্যস্ত, ঠিক তখনই তার পেছন থেকে ধেয়ে আসে রৌদ্র। এক ঝটকায় মেজার কোনোই চেপে তাকে ঘুরিয়ে আনে নিজের দিকে। অতঃপর কোনরূপ কথাবার্তা ছাড়া আবারও আঁকড়ে ধরে মেজার নরম গোলাপি অধৈর্যরা। সেটাই বসাচ্ছে আসলে কামড়। তার হাত দুটো এবার ব্যস্ত হলো মেয়েটার সর্বাঙ্গে বিচরণে। মেয়েটার গায়ে ভারী লেহেঙ্গা তা অরিনকে বিরক্ত না করলেও রৌদ্রকে যেন প্রচুর বিরক্ত করছে। সেটার ব্যস্ত হাত উঠলো এবার অরিনের পিঠ বরাবর। সে তাই লেহেঙ্গার লম্বা চেনটা ব্যস্ত ভঙ্গিমায় নামিয়ে দিল আলগোছে। মূর্তি উন্মুক্ত হলো মেয়েটার ধনুকের ন্যায় মসৃণ পিচ। রৌদ্র রাত করাত এক হাতে অরিনকে পেছনে ঘুরিয়ে মেয়েটা উন্মুক্ত পিছে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঠোঁট ছোঁয় সেটাই। মুহূর্তেই আরেকবার কেঁপে উঠে অরিন। খামচে ধরে লেহেঙ্গার একাংশ। রৌদ্র থামছে না, বরং আগাচ্ছে বেপরোয়ার ন্যায়। তার ব্যস্ত হাত মেয়েটার কাঁধ ছুঁয়ে নামিয়ে দিল ভারী কাজের লেহেঙ্গাটির উপরাংশ। মুহূর্তেই লজ্জাপতি গাছের ন্যায় গুছিয়ে গেল অরিন। চোখ কুচকে ছুঁচ কামড়ে দাঁড়িয়ে রইল মাথা নুইয়ে। রৌদ্রের নিঃশ্বাস জুড়িয়ে আসছে। সে আলতো করে হাত রাখলো মেয়েটার দোকালে। এগিয়ে এসে নাক ঘষে দিল অরিনের ফোলা গাল দুটো। হিসিয়ে বলল, I'm turning to the point, sunshine. অরিন ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেল। রৌদ্রের বেপরোয়া হাত মেয়েটার স্পর্শ কাতর অঙ্গে পৌঁছতেই তৎক্ষণাৎ রৌদ্রকে জড়িয়ে ধরে অরিন। তার উষ্ণ নিঃশ্বাসের তীব্র শব্দ কানে যাচ্ছে রৌদ্রেরও দশাও তাই। সে কোনো রূপ আর দেরি না করে এক ঝটকায় কোলে তুলল মির্জাকে। মুখ নামিয়ে ঠোঁট ডুবালো আবার। অদরের কার্য বহাল রেখে আগায় বিছানার দিকে। নরম মখমলের চাদরে বিছানা। সেটা ধীরে সুস্থে শুয়ে দেয় মির্জাকে। কিয়ৎক্ষণ একই ভঙ্গিমায় ঠোঁটের কাজের চালে শব্দ করে ঠোঁট সরায় রৌদ্র। অরিনের দিকে আচ্ছন্ন দৃষ্টি কায়েম রেখে কামুক হাসল ছেলেটা। অরিনকে ছেড়ে দিয়ে উঠে গেল বিছানার পাশে ড্রয়ারের নিকট। সেখান থেকে কিছু একটা হাসে বের করে এনে আবারও বসলো মেয়েটার পাশে। অরিনের দৃষ্টি নিভু। রৌদ্র ঠোঁটের কোণে রহস্যময় বাঁকা হাসির রেশ টেনে মুখ নামিয়ে আনলো অরিনের কান বরাবর। হাতের প্যাকেট থেকে কিছু একটা বের করতে করতে ফিসফিস করে বলল, বেবি নিতে চেয়েছো না হানি? ওকে দেন, আগে দেখে নাও তো আমার এমন ওয়াইল্ডনেস সহ্য হয় কিনা তোমার। ভরকায় অরিন অবিশ্বাসের চোখে তাকায় রৌদ্রের দিকে। রৌদ্র বাঁকা হেসে তৎক্ষণাৎ চোখ টিপল। মুহূর্তেই মেয়েটার হাত দুটো একত্রে করে উঁচিয়ে আনলো মাথার উপর। অতঃপর হাতের কালো রিবনটির সাহায্যে মেয়েটার হাত দুটোকে আটকে দিল একত্রে। দুষ্টু হেসে অরিন অবাক হয়ে তাকে আছে শুধু। তার ছোট্ট মাথায় কি আর এত শত উদ্ভট কর্মকাণ্ডের উত্তর আদৌ মিলছে? রৌদ্র মেয়েটাকে হাত বাঁধল। অসহায় অরিন কিছু বলবে তার আগেই রৌদ্র কেমন ঠোঁটের উপর আঙুল চেপে চুপ থাকতে বলল তাকে। অরিনের কি হলো কে জানে, সেও কেমন চুপ করে গেল তৎক্ষণাৎ। রৌদ্র মুচকি এসে আবারও প্যাকেটে হাত রাখলো। একটি লাল চকচকে গোলাপ বের করে আনলো পরক্ষণে। গোলাপের নরম স্পর্শ ধীরে ধীরে ছোঁয়ালো মেয়েটার উন্মুক্ত বক্ষে। তার হাতও লেপ্টে আছে অরিনের পায়ে। সেটাই ম্যাসাজ করছে আবেদনময় ভঙ্গিতে। অরিন কাঁপছে এবার। ঘন ঘন নিঃশ্বাস ফেলে শুষ্ক অধৈর্যরায় জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে নিয়ে কাঁপা কাঁপা কঞ্চে বললাম, থামুন রৌদ্র।
রোদ্র থামেনি, উঁচু কাজ বাড়িয়েছে হাতে, নিচু হয়ে মেয়েটার উন্মুক্ত উদরে নাক ঘষে আচ্ছন্ন কঞ্চে বলে। অরিন নিঃশ্বাস জুড়িয়ে আসছে, এবার বুকে উঠছে অনিয়ন্ত্রিত প্রলয়। শরীরে বইছে মৃদু ঝংকার, কণ্ঠায় বসেছে হালকা কম্পন। সে আবারও বলে উঠছে। রুদ্র থামো বলছি। একটুখানি থামলো রৌদ্র, ধীরে ধীরে নাক ঘষে উঠে এলো মেয়েটার কণ্ঠায়, মুখ ধাপিয়ে পড়ল। এইভাবে না হানি। অরিন এ পর্যায়ে অতিষ্ঠ কাপা গলায় যে না কিছু বলবে তার আগে মেয়েটার কণ্ঠে দাঁত বসিয়ে রৌদ্র আবারও বলে উঠছে। মেয়েটার কণ্ঠ রুদ্ধ, শরীরে বইছে অনিয়ন্ত্রিত শিহরণ, বুক কাঁপছে জোরালো আঙ্গিকে। এদিকে রৌদ্র চোখে মুখে স্পষ্ট অক্ষর। অরিনের উন্মুক্ত বক্ষে নাক ঘষে নিঃশ্বাস টানছে গভীরভাবে, হাত দুটো চেপে ধরে রেখেছে মেয়েটার নরম উদরের চামড়া। রৌদ্র এবার মুখ তোলো, গভীর চাহনিতে অরিনের কুচকে রাখা চোখ মুখের পানে একদৃষ্টিতে তাকে থেকে ফুট করে পড়ল। I'm craving for you so badly, honey. অরিন চোখ খুলল না, ঠোঁট ফাঁক করে নিঃশ্বাস ফেলছে অনবরত। রৌদ্র তখন কি হলো খেয়ে জানে। সে তৎক্ষণাৎ হাত বাড়িয়ে মেয়েটার হাত দুটো উন্মুক্ত করলো রিবনের গাঢ় থেকে। ছাড়া পেয়ে অরিন পিটপিট করে চোখ মেলে, আচ্ছন্ন দৃষ্টিতে রৌদ্রের মুখপানে তাকাতে রৌদ্র কেমন ভরাট কঞ্চে বলে ওঠে। I have a surprise for you, honey. বুঝেনি অরিন, অবুঝে নয় কপালের চামড়ে ভাঁজ পেল গোটা কতক। রৌদ্র ক্রু হাসলো, এক হাতে আলতো করে অরিনকে চেপে ধরে তাকে শোয়া ছেড়ে বসালো। অর্ধ উন্মুক্ত নারী কায়া তৎক্ষণাৎ ব্যস্ত হলো নিজেকে আড়াল করতে। দু হাত উঁচিয়ে নিজেকে আড়াল করতে চাইলে বাদ সারলো রৌদ্র। তক্ষুনি চেপে ধরলো অরিনের দু হাতের কবজি। দৃষ্টি মেয়েটাতে নিবদ্ধ রেখে কেমন হিসি পড়ল। খবরদার এই ভুল আর করবে না, দেখতে দাও আমায়। লজ্জায় হাসপাস করছে অরিন, কাঁদুটো থেকে কেমন ধোয়া বেরোচ্ছে এই মুহূর্তে। রৌদ্র কিয়ৎক্ষণ ছায় বসে রইল, এক পলক পেরোতেই ভীষণ অধৈর্যের সাথে উঠে গেল কাউচের ধারে। অরিন আর চোখে চেয়ে আছে কাউচের উপর ফেলে রাখা দুটো শপিং ব্যাগে। তবে এগুলো এলো কোথা থেকে তা নিয়ে ভাবনায় বসেছে অরিন। মিলছে না তেমন কোনো উত্তর। এদিকে তার ভাবনার মাঝে এগিয়ে আসে রৌদ্র, হাতে ধরে রাখা একখানা শপিং ব্যাগ। অরিন দৃষ্টি শুরু করলো এবার রৌদ্রর হাতের ব্যাগখানার দিকে। এক পলক তাকিয়ে থেকে পরক্ষণে জিজ্ঞাসা কণ্ঠে জানতে চাইল, কি আছে এতে? রৌদ্র ঠোঁট কামড়ে হাসলো কেবল। হাত থেকে ব্যাগটা বিছানার উপর নামিয়ে রেখে পা ঘেঁষে বসলো অরিনের। এক হাতে ধীরে ধীরে আলতো করে মেয়েটার ফসা কোমল পাদুকার ত্বকে পরশ এগিয়ে দিতে লাগলো সময় নিয়ে। এদিকে তার স্পর্শে গা ছুড়ে শিশির করছে অরিনের। মেয়েটা জোর করে পা দুটো রৌদ্রের কোল থেকে সরাতে চেয়েও পারল না যেন। রৌদ্রটা কেমন খামচে ধরেছে প্রেয়সীর পথ যুগল। অরিন ঠোঁট কামড়ে ধরলো তৎক্ষণাৎ, খানিক মোচড়াতে বিনি বলে উঠছে, টুসুই লাগছে আমার, ছেড়ে দিন না। রৌদ্র বাঁকা চোখে তাকায় একবার, পরক্ষণে এক হাতে মেয়েটার কোমর আঁকড়েই ধরে। চোখের পলকে তাকে নিজের কোলের উপর বসিয়ে দেয় বেপরোয়া যুবক। অরিন হতভম্ব, এক মুহূর্তে এত কিছু ঘটে যায়। বেপুলার মতো যে আছে মেয়েটা। এদিকে তার কোমরের দুই পাশে চেপে রাখা রৌদ্রের হাত দুটো ক্রমান্বয়ে দৃঢ় হচ্ছে। তা বেশ টের পেল অরিন। নিজেকে সামলে নিয়ে মেয়েটার চোখ রাখলো রৌদ্রের ঘোলাটে হয়ে আসা চোখ বরাবর। মুহূর্তেই থমকালো তার হৃদয়, কথা জমলো গলার কাছটায়। অধৈর্যরায় খানিক শুষ্কতা দেখা দিতেই জিভ দিয়ে ভেজালো একটুখানি। তা দেখে বুক ফুলে উঠে রৌদ্রে, নিঃশ্বাস হয়ে গেল ঘন। ছেলেটা কেমন বেপরোয়া গতিতে তক্ষুনি আঁকড়ে ধরে অরিনের নরম গোলাপি অধৈর্যের আসলে সে টানে মত্ত থেকে এক হাতে মেয়েটার পাতলা কোমরখানা কাছে টেনে আনে আরেকটু। অরিনটা এখন কেমন পাল্লা দিয়ে সায় দিচ্ছে ছেলেটার কাছে, না থামাচ্ছে পাগল ছেলেটাকে। মিনিট 5 পেরিয়েছে 30 সেকেন্ড আগে। অরিনের চিকন আঙুলের ডগা গড়িয়ে যাচ্ছে রৌদ্রের আঙুলের ভাঁজে। আরেক হাতে আলতো করে ছেলেটার বুকে ঘুরছে ক্রমাগত অষ্টপুজের বেপরোয়া মিলনে। আর ধৈর্য ধরে রাখতেই পারল না অরিন। হাঁপাতে ছোট ছড়িয়ে আনলো তখনই। রৌদ্র হাঁপাচ্ছে, তবে ছোট কামড়ে ধরে হুট করে গরম লাগছে তার। রৌদ্র
আর সময় নিল না, ব্যস্ত হাতে তক্ষুনি খুলতে লাগলো গায়ের পাঞ্জাবিটা। অরিনকে কোলে রেখেই এক হাতে গা থেকে পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। অতঃপর মেয়েটার দিকে আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে সুস্থে অরিনকে দাঁড় করালো মেঝেতে। বিছানার পাশ থেকে শপিং ব্যাগটা ফের হাতে নিয়ে বের করে আনলো পাতলা ফিনফিনে কালো রঙা জর্জেটের শাড়িটা। অরিনের চোখ আটকালো চমৎকার শাড়িটার পানে। মেয়েটা কেমন উচ্ছ্বাসিত কঞ্চে বলে উঠছে, এত সুন্দর শাড়ি, এটা কার জন্য? বিরক্তিতে কপাল কুচকা রোজ। মেয়েটার এহেন বোকা কথায় দাঁত খিচে বললাম, আমার আরেক বউয়ের জন্য। দুষ্টুমির ছলে কথাখানা বলেছে রোজ, অথচ তা যেন গায়ে জ্বালাই ধরিয়ে দিয়েছে অরিনে। লাজুকতার মুখায়ব থেকে ফুট করে গায়েব হলো সকল লাজুক ভাবসাব। সেথায় মুহূর্তে ভিড় জমালো রাজ্যের সকল রাগ। ফোলা ফোলা নরম গাল দুটোর চামড়া হঠাৎই লেপচে গেল পাকা চবিচুর রং। নাকের পাতা ফুলে কলা গাছ সমান। অরিন কেমন সাপের ন্যায় ফনা তুলছে তৎক্ষণাৎ। খামচে হলো রোজের মাথার তালুর চুলগুলো। বেচারা রোদ্র শাড়ি খুলতে ব্যস্ত থাকা বইয়ের দিকে তাকায়নি তখনও। এরই মধ্যে বইয়ের এমন হুটহাট আক্রমণে খানিকটা ফরকাইছে। এইদিকে অরিন রোজের চুলগুলো টানতে টানতেই গজগজ করে পড়ল, আরেক বউ মানে? আমি থাকতে তোমার আর কয়টা বউ লাগে শুনি? একটাতে মন ভরে না? আসুক আগে দেখো, আসুক আগে দেখবো কোন বিয়াদ্দবের বাচ্চা আসে আমার ডাক্তারের কাছে। ওর চুল ছিঁড়ে যদি কাকে না খাইয়েছি তবে আমার নামও মিসেস ইফতেখার এহসান রৌদ্র না। চুলের ব্যথা ছাপিয়েও নিঃশব্দে হাসছে রৌদ্র। মেয়েটার এমন কথাবার্তা তো আগে কখনো শোনেনি সে। আজ শুনতে পেয়ে মনটা বড়ই ধন্য হলো তার। রৌদ্র মেয়েটাকে আরেকটু বাজিয়ে দেখতে শক্ত গলায় বলল, একজন মুসলিম পুরুষ সর্বোচ্চ 4টে বিয়ে করতে পারে অরি, সেক্ষেত্রে আমার এখনো 3টে বাকি। মাথার তালু জ্বলছে অরিনের, চোয়াল কাঁপছে রাগে। মেয়েটা তৎক্ষণাৎ ক্ষুদ্র হাতে রৌদ্রের চৌকস চোয়ালখানা চেপে ধরে এক হাতে সুদর্শন চুপুকের মুখটা খানিক উঁচু করে গজগজ করে বলে উঠছে, কলিজায় দম থাকলে করে দেখার আগে আরেকবার বলে দেখান শুধু। রাতারাতি ঘর থেকে মাথাটা আলাদা হবে অচিরেই। কেননা ইসলামে মেয়েদের জিহাদ করার অনুমতিও আছে, কিন্তু আমি না হয় ওইসব মেয়েদের দলেই যাব। দিন শেষে দেশের বিভিন্ন সংবাদপত্র মিডিয়ার ডেডলাইনে বড় বড় অক্ষরে লেখা হবে, দ্বিতীয় বিয়ে করতে চাওয়াই স্ত্রীর হতে স্বামীর খুন। স্তব্ধ চোখে তাকিয়ে আছে রৌদ্র। কানে ভুল শুনলো কিনা যাচাই করতে হতবিহ্বল কঞ্চে পড়ল। আমায় মারতে তোর কষ্ট হবে না? অরিন ব্যথাতুর হাসি ছোড়ালো ঠোঁটের কোণে। রোদ্রের চোয়াল ছেড়ে দিয়ে আহত কঞ্চে বলতে লাগলো, আমার অধিকার বাটোয়ারা করতে গিয়ে তুমি যদি আমায় জীবন্ত মেরে ফেলতে পারো, সেক্ষেত্রে তোমায় আমি চিরদিনের জন্য মেরে ফেলতে পারবো না কেন? আমার দেহের শেষ নিঃশ্বাস থাকা অবধি তোমার ভাগ আমি কাউকেই দিব না। কাউকে বলতে কাউকে না। হুট করে মেয়েটা কেমন বড় হয়ে গেল মনে হচ্ছে। রোদ্রের বুক মোচড় দিয়ে উঠছে মেয়েটার অমন আহত কণ্ঠ শুনে। সে তৎক্ষণাৎ দুহাতে জাপড়ে ধরে অরিনকে, বুক পিঞ্চিরায় মেয়েটার ক্ষুদ্র মস্তক চেপে ধরে রেখে ব্যস্ত গলায় বলে উঠছে, হে পাখি, আই ওয়াজ জাস্ট কিডিং জান বাচ্চা। অরিন চুপচাপ দাঁড়িয়ে আছে। রৌদ্র সময় নিয়ে মেয়েটার চিবুকে হাঁস রাখলো, আলতো করে নুইয়ে রাখা মাথাটা উঁচুতে তুলো একটুখানি। অতঃপর অরিনের ফোলা ফোলা গাল দুটোর চামড়ায় আলতো করে দাঁত বসিয়ে মুচকি হেসে বলল, আমার এই ক্ষুদ্র জীবনের জন্য একমাত্র তুমিই যথেষ্ট বউজান। বিশ্বাস না হলে আমার হৃদয়টা ছিঁড়ে দেখো। অরিনের রাগ কি আর থাকে, তবুও বাইরে থেকে মুখে কপচ ভাব ধরে রেখে মেয়েটা নাক টানল সামান্য। রুদ্র প্রেয়সী অভিমান ধরে ফেললো অচিরেই। তখনই তারা দেখিয়ে মির্জাকে নিজের সম্মুখে দাঁড় করে শাড়িটা তুললো হাতে। শাড়ির ভাঁজ খুলতে বলতে লাগলো, সোজা হয়ে দাঁড়াও দেখি। অরিন ফিকুচায় দুই হাত দুই দিকে ছড়িয়ে কাকতারুয়ার ন্যায় ভঙ্গিমা ধরে ভাবলেছেন গলায়। অশান্তে মুখ ফসকে বলে উঠছে, পড়িয়েই বা কি লাভ, সেই তো খুলেই ফেলবেন। নীলনচের ন্যায় মুখ ফসকে কথাটা বলে জিভে দাঁত কাটলো অরিন। ওইদিকে রুদ্র কেমন হা করে তাকিয়ে আছে মেয়েটার পানে। ছেলেটা যে তার কত অবাক হবে কে জানে। সে তো জানতো তার সংসার ছোট্ট মানুষ, অথচ তো বুঝে না। তবে এখন তো তার ধারণায় পানি পড়ছে এক বালতি। মেয়েটা ইদানিং যা পিকেছে না। রৌদ্রকে অমন হা করে তাকে দেখে শুকনো ঝোঁক গিল অরিন। কাঁচামাচু ভাব নিয়ে দাঁড়িয়ে রইল
মাথা নুয়ে রোজের সময় নিয়ে সামলালো নিজেকে। মেয়েটা তো আর এমনি এমনি পাকেনি, তার অমন অকালে পেকে যাওয়ার পেছনে নিঃসন্দেহে সে রয়েছে। নিজের দোষকে এক প্রকার মাথায় পেতে নিল রোজো। ফুস করে নিঃশ্বাস ফেলে শাড়ির একাংশ টেনে আনলো অরিনের মেদিন ফর্সা কোমল উদরের অংশে। সেটা আঙুল ছোঁয়াতেই দেবে গেল রোজের আঙুল। রোজের মাথায় ঘোর জমলো আবার। মন উতলা হলো কাঙ্ক্ষিত প্রেয়সীকে কাছে টানতে। তবে এত সহজে কেন? রোজরাজ প্রতিজ্ঞা করেছে মেয়েটাকে জ্বালাবে খুব করে। সে প্রেক্ষিতে দুধারে রৌদ্র এক দফা মাথা নাড়ালো। ঘোর খানিকটা কেটে যেতেই আবারও উদ্যত হলো মেয়েটাকে শাড়ি পরিয়ে দিতে। রোদ্রের হাত ব্যস্ত, চোখ দুটো আর চোখে খেয়াল করছে মেয়েটাকে হুচ করেই। সেটার মস্তিষ্ক বুঝে জেগেই বসলো এক ভিন্ন শয়তানি। সে ইচ্ছে করে নখ দিয়ে আঁচড়ি বসালো মেয়েটার উদরের নরম চামড়ায়। তৎক্ষণাৎ অরিনের ঠোঁটগুলি অস্ফুটে বেরিয়ে আসে। নড়ে চড়ে দাঁড়ালো অরিন। হাত দুটো দিয়ে ক্রমশ ডলতে লাগলো উদরের চামড়া। ওইদিকে রুদ্র স্থির চোখ তুললো ধীর সুস্থে। ছোটের কোণে বাঁকা হাসি ছড়িয়ে সে উঁচালো খানিকটা মেয়েটা ফর্সা কোমল উদরের চামড়ায়। ছায় হাত কুচে রেখে আবেশিত কঞ্চে বলছে, এটুকুতেই লেগেছে হানি, বাট আই থিঙ্ক এখনো তেমন কিছু শুরুই হয়নি। চোখের পাতা কাঁপছে মৃদু। অরিনের ঠান্ডায় জমে যাচ্ছে পাথরটা। বুকের মাঝে বইছে ঝড়। অর্ধ উন্মুক্ত দেহখানায় হুটহাট রৌদ্রের উষ্ণ স্পর্শে জ্বলন্ত আঙ্গারের ন্যায় জ্বলছে মেয়েটা। এদিকে রোজের চোখ দুটো আজ বেসামাল। মেয়েটাকে এত দেখেও যেন চোখের তিয়াসা মিটছে না তার। অরিন কাঁপছে, সেই সাথে কাঁপছে তার কঞ্চ। রোজু এবারেও চোখ পিছে হাসলা ভীষণ দক্ষতার সাথে। শাড়ির কুচি বানিয়ে তাকালো মেয়েটার চোখে বরাবর। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে আলগোছে কুচিগুলো গুজে দিল অরিন। চাইল একবার চোখ নামিয়ে আনতে, কিন্তু রোদ্রের ওই চোখে যেন তাকে আদেশ দিয়েছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। রৌদ্র হাসলো এক হাতে আলতো করে মেয়েটার কাঁধে আঁচল উঁচিয়ে দিয়ে মুখ নামিয়ে আনলো কান বরাবর। ভীষণ আদরে কঞ্চে আপটা ছুটে দিল, বলল, ডান্স হানি। নাক লাল হয়ে গেল অরিনের। বোধহয় লাজুকতা আবারও লাজে পড়েছে। দু হাতে একে অপরের সাথে ডুলতে ডুলতে দাঁড়িয়ে রইল চুপচাপ। রোজও এবার সরে দাঁড়ায় মেয়েটার দিকে ছায় তাকিয়ে থেকে পেছায় কয়েক কদম, অতঃপর গা এলিয়ে বসে কাউচের উপর। কাউচের গায়ে দুধারে হাত ছড়িয়ে পায়ের উপর পা তুলে বসলে জনাব। কণ্ঠ উচ্চে আবারও বলল, ডান্স হানি। অরিন বলল বিপাকে, সে আবার নাচবে কি? সে তো নাচে নও জানে না। সে ঘাট রোতে রোতে রোদ্রের দিকে চোখ উঁচে তাকায়, বলে, আমি তো নাচতে জানি না। বাঁকা হাসলো রোজ চটপট। কাচের উপর পড়ে থাকা ফোনটায় গান চালালো। ভিকে হটতে রে গান শুনে গা পেতে জ্বলে উঠছে অরিনের। মেয়েটা কেমন নাক কুচকে তাকায় এদিক তার পানে এগিয়ে আসতে আসতে রুদ্র বলে, সারাদিন আমাকে এক আঙ্গুলে নাড়াতে পারা মানুষটাও নাকি নাচতে জানে না। ঠোঁট ফোলালো অরিন অভিমান করে দৃষ্টি সরায় অন্যত্র। রুদ্র এসে দাঁড়ালো মুখোমুখি। নিজ উদ্যোগে মেয়েটার এক হাত উঠিয়ে আনলো নিজ কাঁধে, নিজেও দু হাত রাখলো মেয়েটার কোমরে। গানের তালে তালে টুকটাক পা ফেলল এইদিক ওই দিক। অরিন স্রেফ তালে তাল মেলাচ্ছে রৌদ্রের, অথচ রৌদ্র নাচের ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার বেপরোয়া স্পর্শ বোলাচ্ছে মেয়েটার সর্বাঙ্গে। অবশেষে অতিষ্ঠ হলো অরিন। নাচ থামিয়ে দাঁড়িয়ে পড়লো এক জায়গায়। কাচ কাচ কঞ্চে পড়ল, আমি আর নাচবো না। সুচা রৌদ্র দুষ্টু হেসে অরিনের উদরে গুজে রাখা শাড়ির কুচিগুলো একটা একটা করে টানতে টানতে আচমকাই বলল, চকোলেট খাবে হানি? তড়িৎ ফ্রিকুচকে তাকায় অরিন। হয়তো বুদ্ধি নেয়, মাথা নাড়ে দুধারে। রৌদ্র স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মিনিট খানেক। অতঃপর অরিন ঠোঁট দুটো ফাঁক করে জেরে কিছু বলবে তার আগে রৌদ্র এক হাতে আলতো করে চেপে ধরে মেয়েটার শিপা। ছোট্ট মুখখানা সামান্য উঁচুতে তুলে চোখ রাখলো অরিনের চোখ বরাবর। হিসিয়ে হাসকে টোনে বলল, কিন্তু আমি তো খাবো হানি, তাও আবার ভীষণ ব্যাড ওয়েতে। শুকনো ঠোক গেল অরিন। তিত্তির করে কাঁপছে তার উচ্ছ্বপুট। রোজ এক দৃষ্টিতে তাকে রইল
কিছুক্ষণ। পর মুহূর্তে উমাদের ন্যায় ঝাঁপিয়ে পড়লো মেয়েটার নরম অষ্টপুটের মাঝে। এক হাতে তৎক্ষণাৎ চেনে খুলে ফেললো মেয়েটার শাড়ির কুচিগুলো। ছোটির কাছে মত্ত থেকে অরিনকে নিয়ে পেছলো দু কদম। বিছানার ধারে আসতে ফুচ করে ছেলেটার কে জানে কি হলো, সে ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে অরিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বিছানার নরম গদিতে। অরিন হকচকায়, হতবাক চোখে তাকায় রোজুর উন্মুক্ত গায়ে। রোজুর দৃষ্টি স্থির। সে তক্ষুনি ছুটছে গেল বিছানার ওপাশে। বালিশের নিচে আগে থেকে লুকিয়ে রাখা নাচেলা ক্রিম চকলেট বক্সটা হাতে নিয়ে আবারও চলে আসে অরিনের দিকে। অরিন এখন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। রোজু এক হাত আঙুলে একটুখানি চকলেট উঠিয়ে মুখে পড়ল, আর চোখে মেয়েটার দিকে তাকে ইশারায় বলল, খাবে? অরিন দুধারে মাথা নাড়ি না জানায়। তাতে কি বাসে যায় রোদ্রের? সে কেমন ধীরে সুস্থে ঝুঁকে আসে মেয়েটার উপর। সুদর্শন যুবকের চিরচুয়ালখানা কেমন তীক্ষ্ণভাবে ফুটে আছে। সময় নিয়ে তার ছোটে ঝুলালো দুষ্টু হাসি রেশ। বক্স থেকে আরেকটু চকলেট উঠিয়ে আলতো করে ঘষে দিল মেয়েটার কণ্ঠায়। অরিনের নিঃশ্বাস বুঝি বন্ধ হয়ে আসার উপক্রম। এবার রোজ আর সময় নিল না, তখনই জিভ ছোঁয়ালো মেয়েটার কঞ্চায়। নরম উষ্ণ স্পর্শে কুপকাত অরিন তড়িঘড়ি করে খামচে ধরলো রোজের উন্মুক্ত পিচ। ছেলেটা কেমন নিজ কাছে মত্ত। একবার জিভ ছুঁয়ে তো আরেকবার দাঁতের মৃদু পরশে জুড়িয়ে দিচ্ছে মেয়েটাকে। অরিনের ছোট গলি অস্ফুটে বেরিয়ে আসে মৃদু শীতকাল। রোদ শুনলো বেশ মনোযোগী হয়ে শুনলো সবটা। অরিনের মেয়েদের উন্মুক্ত উদরে আঙুল দিয়ে আজগুবি আঁকিবুকি চালিয়ে মুখ উঠিয়ে আনলো অরিনের কান বরাবর। কানের পিছে নাক ঘষে আবেশিত কঞ্চে বলতে লাগলো, ইউ আর সো ডিলিশিয়াস, জাস্ট লাইক মাই পার্সোনাল চকোলেট। আই ওয়ান্ট টেস্ট ইউ রাফলি। নিয়ে আয়। কণ্ঠ কাঁপছে অরিনের, শরীরেও কাঁপছে মৃদু মন্দ। রৌদ্র উত্তরের আশায় বসে নেই। নিজ থেকে বেপরোয়া কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে পাগল ছেলেটা। অরিন থামায়নি তাকে। থামলেও শুনবে এই লোক। সময় পেরোলো বেশ। চকলেট চিরতরে অপছন্দ থাকা সত্ত্বেও আজ নিজের সানশাইনের উপর অ্যাপ্লাই করে রোজু সাহেব গোচা চকলেট বক্স খালি করেছে নিমিষে। এই যেন আরেক আশ্চর্যজনক বিষয়। ওইদিকে অরিনের হাল বেহাল। মেজার মুখে হতে শুরু করে সর্বাঙ্গ বসেছে ছোপ ছোপ কামড়ের দাগ। হৃদয় ডাক্তার সাহেব এইটুকু শান্তি দিল না মির্জাকে। বিছানার এক পাশে পড়ে আছে বস্ত্র। আর চুপচাপ চোখ বুজে নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। রৌদ্র আবারও ঝুঁকে এলো খানিকটা। মেয়েটার থুতনিতে আলতো করে দাঁত বসিয়ে দিয়ে বললাম, রেডি হানি? তোর চোখ মেলল অরিন আতঙ্কিত গলায়। জিজ্ঞেস করলাম, আরো বাকি আছে? রৌদ্র প্রত্যুত্তরে উপনিচ মাথা নাড়ায়। অরিন কেমন আটকে উঠছে বলল, না না না, এখন আর কিছু না। রৌদ্র নাকচ হলো। প্যান্টের পকেটে হাত গুছিয়ে বলে, শুরুই তো হলো না, সেখানে আর কিছু না বলতে কি বোঝাচ্ছ হানি? ফুস করে নিঃশ্বাস ফেলে অরিন। বিছানায় ছেড়ে উঠতে নিলে বাদ সাধলো রৌদ্র। প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে আনলো পরক্ষণে। অরিন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। রৌদ্র প্যাকেট থেকে একজোড়া নুপুর বের করে আনতে অরিন জিজ্ঞেস করে উঠছে, এগুলো কেন? রৌদ্র পাকা হাসল। মেয়েটার পা দুটো আলতো করে টেনে এনে নুপুর দুটো পরিয়ে দিতে দিতে বললাম। বাবা চাকা খায় অরিন হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থেকে আশ্চর্যজনিত কণ্ঠে বলে হচ্ছে, কি? রৌদ্র ছোটের কোণে ছাই লেগে আছে বাঁকা হাসির রেশ। হাত দুটো সময় নিয়ে পরালো নুপুর দুটো। মেয়েটার ফর্সা কোমল পায়ের ত্বকে স্বর্ণের নুপুর দুটো কি সুন্দর লাগছে। রৌদ্র ধীরে সুস্থে পা দুটো খানিক উঁচুতে তুলে নাকের কাছে পা দুটো ঠেকে গভীর নিঃশ্বাস টানে এক আধবার। পরক্ষণই অরিনের কোমল পায়ের পিছে ঠোঁট ছোঁয়ায় আলগোছে। অরিন চোখ বুঝছে নীরবতায়। অনুভব করছে ছেলেটার বেপরোয়া পাগলামি। ওইদিকে রৌদ্র, সে কি নিয়ন্ত্রণ আজ? নিজেকে এক প্রকার শক্তই রেখে ছেলেটা ঝুঁকে এলো ধীরে ধীরে। অরিনের বন্ধ চোখের পাতায় আলতো করে ঠোঁটছে মুখ নামিয়ে আনে ঠোঁট বরাবর। মেয়েটার বাঁ দিকে ছোচের কোণে ছোট চেপে রেখে হাসকি স্বরে বলে হচ্ছে, আজ সারা রাত নাচাবো তোকে হানি। অরিনের নিঃশ্বাস থমকায়, বুক উঠে ফুলে। নিঃশব্দে রৌদ্র সেসবে তোয়াক্কাই করে প্রিয়সীকে। দুহাতে আলগোছে টেনে নেয় বুকের ভাঁজে। অতঃপর দুজনেই মত্ত হয় দুজনায়। রৌদ্র আজ অধৈর্য। দিনকে দিন পাগল হচ্ছে ছেলেটা। একবার
প্রেয়সীতে ডুবতে পারলেই হলো। দিন দুনিয়া ভুলে নাজুক মেয়েটার উপর প্রচলিত চালাতে ব্যস্ত হয়ে পড়ে বেপরোয়া যুবক। বাইরে বইছে দক্ষিণী হাওয়া। থাই গ্লাসের ওপাশে দেখা যাচ্ছে বাইরে সুইমিং পুলের একাংশ। বদ্ধ কামরার প্রতিটি দেয়ালে গুচ্ছে প্রাপ্তির শীতকার ধন্যে। মিলনের মায়াঞ্চ ক্ষণ চলছে। অরিনের কণ্ঠফুরে কেবল বেরোচ্ছে উচ্চ শীতকার ধ্বনি। ভাগ্যের রুমটা সাউন্ড প্রুফ, না হলে যে এতক্ষণে ইজ্জতের দফা রফাই হতো ব্যাপকভাবে। মাথার উপর 2 হাত উঁচিয়ে বেঁধে রাখা মেয়েটার ক্লান্ত চোখ দুটো বুজে রাখা কোনো রকমে কঞ্চে কেবল চিৎকার, ডাক্তার সাহেবের নামে চিৎকার। এটাই তো চেয়েছিল ডাক্তার সাহেব। সেই সাথে নুপুরের ছমছম শব্দ। সবকিছু মিলিয়ে আজ রৌদ্র লাগামহীন। প্রায় বেশ কিছুক্ষণ পেরোতে অনেকটা কেমন যেন নিস্তেজি হয়ে গেল। চিৎকার থামিয়ে নিবু নিবু চোখে চক্ষু মুহূর্তেই রৌদ্র থামলো এক মুহূর্তের জন্য। তৎক্ষণাৎ অস্থির হাতে মেয়েটার দুগালে আলতো চাপড় বসিয়ে ডাকলো চাপা স্বরে। ব্যথা তো দৃষ্টিতে থাকায় অরিন সর্বাঙ্গ জুড়ে অসম্ভব ব্যথা থাকলেও এই মুহূর্তে রোদ্রের কথা শুনে পেট ফেটে হাসি আসছে তার। লোকটা এত অধৈর্য হলো কবে থেকে শুনি? অরিন ক্লান্ত কণ্ঠে কোনো মতে বলল, থামুন, আমার ব্যথা লাগছে। রৌদ্র গায়ে ধরেনি এহেন বাক্য। সে আলগোছে আরেকটু ঝুঁকে এলো মেয়েটার উপর। হাত বাড়িয়ে অরিনের হাত দুটো রিবনের গার্ড থেকে উন্মুক্ত করে দিয়ে তাকালো মেয়েটার চোখ বরাবর। অরিন চোখ নামায়নি, উল্টো এক দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের পানে। সুদর্শন যুবকের ব্লেডের মতো ধারো চৌকস চোয়ালখানা আপাতত তার খুব কাছে। হুচ করে অরিনটা আর কি হলো কে জানে। তার হাত দুটো কেমন নিষ্পিস করতে লাগলো রৌদ্রের গাল ছুঁতে। রৌদ্রের গভীর চাহনি ধীরে ধীরে নিচে নামছে। তার হাত দুটো ইতিমধ্যে লেপটে গিয়েছে মেয়েটার স্পর্শকাতর অঙ্গে। অরিন কাঁপছে কোথায় মৃদুমন্দ। নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে হাত উঠিয়ে রাখলো রৌদ্রের চোয়ালে। গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতি মিলছে সেথায়। তাপ বিজে বেশ ধারলো রৌদ্র। হঠাৎ মুচকি হাসলো, আলতো করে গাল ছোয়ালো অরিনের গালে। মেয়েটার নরম গালে রৌদ্রের খোঁচা খোঁচা দাড়ি চুপতেই অরিনটা কেমন হেসে উঠে নিঃশব্দে চাপা স্বরে বলে। রৌদ্র নিজ কাছে বহাল মেয়েটা নরম গালে গাল ঘষতে ঘষতে সুক্ষেপহীন ভঙ্গিতে জবাব দেয়, লাগুক। অরিন ফের মুচকি হাসলো। রৌদ্রের ছোট উষ্ণ স্পর্শ তার সর্বমুখে পাচার হচ্ছে ধীরে ধীরে। অরিন চোখ বুজে উপভোগ করছে বেশ। অবশেষে মেয়েটার ছোটের কাছে এসে থামলো রৌদ্র। তৃষ্ণার্ত পথিকের ন্যায় মেয়েটার পানে চেয়ে রইল কিয়ৎক্ষণ। অরিন ধীরে সুস্থে চোখ মেলে রৌদ্রের গভীর চাউনিতে আটকে পড়ে ধমকায় এক পলক। রৌদ্রের চোখের পাতায় ভাষায় স্পষ্ট নীরব আহ্বান। মেয়েটাতে আরেকবার বেবুলার ন্যায় ডুবে যাওয়ার আহ্বান। অরিন বোকা মেয়ে। রৌদ্রের অমন দৃষ্টিকে উপেক্ষা করার বদলে গ্রহণ করলো নির্বিঘ্নে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে শেষ বস্ত্রবয়ন। বিছানা নরম ম্যাট্রেসের উপর ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে অসার হয়ে পড়ে আছে বেচারি অরিন। মুখ ঢেকে রেখেছে ব্ল্যাঙ্কেটের নিচে। ওইদিকে অরিনের পায়ের ধারে বিছানার পাশ ঘেঁষে মাটিতে বসে আছে রৌদ্র। ব্যাপক হাঁপাচ্ছে রীতিমতো, যেন খুব বড়সড় একটা যুদ্ধ জয় করে এসেছেন জনাব। কোমরে বেশ খানিকটা নিচেই পড়ে রেখেছেন কালো রঙা ট্রাউজারটা। উন্মুক্ত দেহের সর্বত্র ঘামে জুবুথুবু অবস্থা। মাথার চুলগুলো কেমন ভিজে নিয়ে একাকার। তার কাঁধের কাছে ঝুলছে অরিনের ফর্সা পদযুগলে। রৌদ্র এক হাতে একটু একটু করে পানির বোতলে চুমুক বসাচ্ছে। চোখ গেলার সাথে সাথে যুবকের আকর্ষণীয় অ্যাডামস অ্যাপল তার নড়চড়া বেশ মনোমুগ্ধকর ঠেকছে এই মুহূর্তে, যা নিঃসন্দেহে যে কারো হৃদয় থমকে দিতে সক্ষম হবে এক মুহূর্তে। রৌদ্র পুরো 1 লিটার পানি ছকছক করে গিলে নিল এক নিমিষে। হাতের খালি বোতলটা মেঝেতে রেখে আলতো করে খাড় পাকিয়ে চাইল পাশে। অরিনের নুপুর পরা পা দুটোর পানে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসলো সামান্য। ছট করে মেয়েটার পা দুটো চেপে ধরিয়ে ঠেসে বসালো বেশ কয়েকটা চুমো। অরিন টের পেল কিনা কে জানে, তার তেমন কোনো নড়াচড়া নেই। রৌদ্র এবার উঠে আসে মেয়েটার দিকে। আলতো করে অরিনের মুখ থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতে চাইলে বাদ সাথে অরিন টেনে ধরলো, রাখলো ব্ল্যাঙ্কেটটা। রৌদ্র নিঃশব্দে হাসলো বার কয়েক জোড়াজোড়ি করেও। যখন কাজ হলো না তখনই সাহেব মনে কষালেন এক দুষ্ট বুদ্ধে। বিছানার উপর হয়ে শুয়ে মেয়েটাকে জাপটে ধরলো শক্ত করে। দুষ্ট কঞ্চে বলে উঠল, খিদে পেয়েছে আনি। অরিন কাপড় সরালো না মুখের উপর থেকে। খানিক মুচড়া মুচড়ি চালিয়ে অমন করি বলল, তো যান না, গিয়ে খেয়ে আসুন। আর
রৌদ্র বাঁকা হাসলো এই পর্যায়ে। মেয়েটার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, খাবার নিজের কাছে আটকে রেখে আমায় কিনা খেতে বলছো? এ আবার কেমন নির্দয়তা হানি? তড়িৎ মুখের উপর থেকে ব্ল্যাঙ্কেটে সরালো অরিন ফ্রুকোচকে হতবাক করছে বলল। কে রেখেছি মানে? কই আপনার খাবার? রৌদ্র ফ্রুচায় অরিনের দিকে ইশারা করে দুষ্টু কঞ্চে বলে, তুমি তো আমার খাবার। ডিলিশিয়াস খাবার। কি সব কথাবার্তা, সরুন তো। রৌদ্র সরেনি, উঁচু মির্জাকে বুকের মাঝে ঠেসে ধরে গলায় আচমকা সুর তুলল দুষ্টু ভঙ্গিতে। বরিশালে লাঞ্চে হই চালই বুকে বেড়ে রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, হাইরে দিব একটা ঘুম। হতভম্ব অরিন হাসবে নাকি কাঁদবে তা নিয়ে পড়লো মহাবিপাকে। লোকটার মাথায় কি সত্যি গেছে? অরিন দু হাতে রৌদ্র বুক বরাবর ঠেলতে লাগলো। তার হাত দুটো একত্রে চেপে ধরে রৌদ্র তড়িৎ মির্জার কোমরের উপর উঠে আসে চোখের পলকে। দুষ্টু হেসে চোখ মেরে বলে হচ্ছে, আনরোম্যান্টিক লেডি একটা। অপমানিত বোধ করলো অরিন। হাত দুটো ছাড়াবার প্রয়াস চালিয়ে না ফুলি বলল, ওকে দেন, ওকে দেন। রোমান্টিক কাউকে খুঁজে নিলেই হয়। অভিমানিনীর অভিমান দেখে হু হু করে হেসে উঠে রৌদ্র। এক হাতে অরিনের হাত দুটো একজে চেপে রেখে একটুখানি ঝুঁকে এলো মেয়েটার উপর, আরেক হাতে আলতো করে অরিনের গ্রীবা চেপে হাসকি টনে বলল, আই ওয়ানা বাইট ইউ, আই ওয়ানা ইট ইউ। একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোকে। এখন কি করব আমি? খেয়ে ফেলুন। সত্যি? কিয়ৎক্ষণ চুপচাপ তাকিয়ে রইল রৌদ্র। বড় করে বাঁকা হেসে মেয়েটার থুতনিতে দাঁত বসিয়ে দিয়ে বললাম, এবার কেঁদে কেটে পাগল হয়ে গেলেও ছাড়বো না আমি, মাথায় রাখিস। শুদ্ধ ঠকিল অরিন নিজেকে ছাড়ার বৃথা প্রয়াস চালিয়ে। খানিকটা উঠতে নিলে ভাত সাধল রৌদ্র মেয়েটার দিকে সরু চোখে তাকে দুষ্টু কঞ্চে বলল। কই যাও গো? ভয়ের তো চোখ গেল অরিনটা, বুকে হাত চেপে রাখলো কাপা কাপা কণ্ঠে থেমে থেমে বলল, না মানে একটু ওয়াশরুম যাব আর কি। শুয়েছে রৌদ্র চোচ কামড়ে হাসলো একটুখানি, পর মুহূর্তে বলল। সত্যি? অরিন পরপর মাথা না ঠাকায় রৌদ্র সামান্য মাথা কাত করলো, পর করে কিছুটা সরে গিয়ে বলল। যাও তাহলে। অরিন চটপটা বিছানা ছেড়ে উঠতে চাইলে সর্বাঙ্গ কেমন কটমট করে উঠল তার। ভাব এমন এই পথে শরীরের হাড় গোড় ভেঙে গুড়িয়ে পড়বে এক্ষুনি। অরিন ঠোঁটে ঠোঁট চেপে পাশ ফিরল রৌদ্রকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তাৎক্ষণ নড়ে চড়ে বিছানা ছেড়ে নামলো। তবে এবারেও ঘটল আরেক বিপত্তি। বেচারি নিজ পায়ে দাঁড়িয়ে অবধি থাকতে পারলো না, তার আগেই পা দুটো কেমন থপ করে বসে পড়লো মেঝেতে। রৌদ্র বিছানা থেকে ঠোঁট কেমন নিঃশব্দে হাসছে। অরিন ঠোঁট উঠে এবার কেঁদেই ফেলবে যেন। মিনিট খানিক যেতে রৌদ্র নেমে আসে বিছানা থেকে, এক হাঁটু গেড়ে বসে অরিনের সামনে দৃষ্টি হেসে বলে হচ্ছে, এতটুকুতেই সোজা হয়ে দাঁড়াতে অবধি পারছো না বউজান? সেই তুমিই নাকি বাবু নেবে? এখন অনেক প্রসেসিং বাকি সোনা। কই এসো, একটা বাবু দেই তোমায়। আটকে উঠলো অরিন তড়িৎ আতঙ্কিত গলায় বলে উঠছে, না 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 না, লাগবে না আমার বাবু, প্লিজ লাগবে না। ঠোঁট কামড়ে হাসছে রৌদ্র। আলগোছে মেয়েটার কোমরের পেছনে হাত গুলিয়ে তাকে কোলে তুলে নিল সযত্নে। মনে মনে বেশ হাসল। বাইরে থেকে মুখাপ একদম স্থির তার। সে অরিনকে কোলে নিয়েই ওয়াশরুমের দিকে পা বাড়ায়। মেয়েটার পায়ে নুপুরের পানে চোখ রেখে দুষ্টু গলায় গান গায়, তবু যদি পরাণ বন্ধু আমার পানে যায়, নুপুর পায়ে ঋণী চিনি নাচ পসারা গায়ে। কোথায় তুমি? অরি কই? রাত কত হয়েছে হিসেব আছে? ফোনের ওপাশ থেকে কবির সাহেবের চিরাহত কর্কশ কণ্ঠ ভেসে আসছে। রৌদ্রর কানের মাঝে বাম হাতের পরিষ্ঠ আঙুল চেপে রেখেছে। ওদিকে কথার জবাব না আসায় কবির সাহেব ফের খিকি হচ্ছে। কি হলো? কথা কানে যাচ্ছে না? রৌদ্র এবার গলা খাকারি দিল সামান্য। গম্ভীর কণ্ঠে প্রতি উত্তরে বলল, কিছু বললে? কথা বলছি, কানে যাচ্ছে না? মনোযোগ কোথায় থাকে তোমার? কাউচের উপর বসে থাকা রৌদ্র কপাল কুচকায়। আগবাজ না ভেবে তক্ষুনি বলে, বইয়ের ওপর। স্তম্ভিত কবির সাহেব থম মেরে দাঁড়িয়ে রইলেন ঘরের বারান্দায়। ছেলে তাকে কি বলল? সে কি ভুলে বসেছে? এ পাশের ব্যক্তি তারা তার বাবা, এদিকে রৌদ্রের
কোনো দিকে তেমন কোনো খেয়াল নেই, কেননা সম্মুখে বসে আছে অরেন। গায়ে জড়ানো রোদ্রের লম্বা শার্ট। রৌদ্র সযত্নে খাবার খাইয়ে দিচ্ছে মির্জাকে। রাত তো আর কম হলো না, এই তো আর মিনিট 10 পরেই 12টা বাজবে বলে রৌদ্র আরেক লোকমা ভাত মাখিয়ে মুখে তুললো মির্জা। অমনি ওপাশ থেকে ভেসে আসে কবির সাহেবের বিরাট ধমক। অসভ্য বেয়াদব ছেলে, আমি তোমার বেয়াইলা কি? আমার সাথে কথা বলা লেহাজটা কি পানি দিয়ে গুলে খেয়েছো তুমি? হঠাৎ এমন ধমকে বেচারার কাজের উপরে আটকে রাখা আইফোনটা তৎক্ষণাৎ ছিটকে পড়লো মাটিতে। হতবিহ্বলতা নিজের কিছুক্ষণ পূর্বে করা বোকামিতে তাতে জিভ কাটলো তোপ করে। যাহ, কি সব ভুলভাল বলে বসেছে সে। রোদ্র তাড়াতাড়ি মেঝে থেকে ফোনটা তুললো হাতে, বাম হাতে ফোনটা কাটে ঠেকে আমতা আমতা করে পড়ল। মানে আব্বু সরি, ভুলে। পুরোটা শুনবার ধৈর্য নেই কবি সাহেবের, দিলেন আরেক ধমক। রাখো তোমার সরি, বাসায় আসো খালি। তোমার ওই গাল দুটো যদি চড়িয়ে লাল না করেছি তবে আমিও কবির এহসান নই। মুচকি হাসলো রৌদ্র। বাবাকে আরেকটু রাগাতে দুষ্ট ছেলেটা কেমন ইচ্ছে করে বলে উঠছে। আব্বু নতুন নামটা কি এখনই খুঁজে রাখবো?